সরকার ও কোটার সংস্কার চায় জানালেন জনপ্রশাসন মন্ত্রী। রাস্তায় না নেমে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান। উজানের ঢলে সিলেটে ফের বন্যা, উত্তরেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। কক্সবাজারে ভূমিধসে 3 মৃত্যু। ফেনী সোনাগাজীতেও রাজস্ব কর্মকর্তা এনামুলের অঢেল সম্পত্তি দেখে হতবাক স্থানীয়রা। ক্রোকের প্রক্রিয়া শুরু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। 21 দেশের সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে সরকার একমত, কিন্তু নির্বাহী বিভাগ নয়, এর সমাধান হতে হবে আদালতে। বিচারাধীন বিষয়ে নির্বাহী বিভাগ হস্তক্ষেপ করতে চায় না সরকার। স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রী সরকারের এই অবস্থান তুলে ধরেছেন। মেধাবীরা আন্দোলন না করে নিজেদের যুক্তিতর্ক আদালতে পেশ করে সঠিক সমাধান বের করতে পারবে বলে মত দিয়েছেন তারা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্রতিবেশী দেশ তো বটেই, অনেক উন্নত দেশেও কোটা পদ্ধতি থাকে। তারপরও 2018 সালে শিক্ষার্থীদের চাওয়াকে সমর্থন দিয়েছিল সরকার। 5 জুন একটি রায় এসেছে আদালত থেকে, যদিও সেই রায়টির স্থগিতাদেশ দিয়ে 4 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে উচ্চ আদালত। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি, কিন্তু মাঠের আন্দোলন থেকে সরেনি শিক্ষার্থীরা। এই অবস্থানকে সমর্থনযোগ্য নয় বলছেন সরকারের মন্ত্রীরা। সাফ জানিয়ে দিলেন, আদালতের বিষয়ে আদালতের সিদ্ধান্ত হতে দিতে হবে। আমরা কিন্তু আদালতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আদালতের বিষয়টি আদালতে গিয়েই কিন্তু সমাধান করতে হয়। যাবে তারা যখন যুক্তিগুলো শুনবে, তাদের বোনদের কি হবে, জেলা কোটার ক্ষেত্রে কি হবে, আচ্ছা মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের জন্য কি হবে, সেখানে বিস্তারিত যখন আলোচনা হবে সেখানে সমাধান সম্ভব। কোনো কুচক্রী মহলের প্ররোচনায় প্রভাবিত না হবারও আহ্বান জানান মন্ত্রীরা। বলেন, শিক্ষার্থীরা চাইলে সব ধরনের সহযোগিতাও দিতে প্রস্তুত সরকার। তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না, কারির দ্বারা পরিচিত হবেন না। কারণ একদল মানুষ আছে যারা দেশের কল্যাণ চায় না। তারা সবসময় এই ষড়যন্ত্র করে, তারা এই গণতন্ত্রকে সবসময় ধ্বংস করতে চায়। সড়কে মানুষের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। আন্দোলন সবকিছু ধৈর্য সহকারে সহ্য করছে সরকার। সীমানা ছাড়িয়ে গেলে হাত গুটিয়ে বসে থাকবে না আইনশৃঙ্খলা বাহিনী। কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে, সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। কোটা ব্যবস্থা না থাকায় নারীদের প্রতিনিধিত্ব, জেলা প্রতিনিধিত্ব ও অনগ্রসর জনগোষ্ঠীর উল্লেখযোগ্য হারে সরকারি চাকরিতে কমে যাচ্ছে বলে জানান সরকারের 2 মন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে কুমিল্লায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন 20 জন। বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে 5 শতাধিক শিক্ষার্থী ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোট বাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 10 রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সহ 20 জন আহত হন। কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের বিরুদ্ধে কটাক্ষ এবং অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী চক্র আন্দোলনের নামে জাতির পিতা ও মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে বক্তব্য দিয়ে যাচ্ছে। 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার স্লোগানে মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনের
প্রতিবাদে ঝালকাঠিতে সমাবেশ হয়েছে। প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কোটার পক্ষে এ কর্মসূচি পালন করে। আবারও উজানের ঢলে সিলেটে বাড়ছে নদ নদীর পানি, তলিয়ে গেছে নিম্নাঞ্চল। উপশহর সহ নগরীর বিভিন্ন এলাকা পানির নিচে। এদিকে উত্তরে নদ নদীর পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ, বেড়েছে নদী ভাঙন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে ২৪ ঘন্টায় উত্তরাঞ্চলে যমুনাশ্বরী, করতোয়া, আত্রাই, পুনর্ভবা, টাঙ্গন ও ইছামতি যমুনার পানি সামান্য বাড়তে পারে। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ফের বন্যার কবলে সিলেট। অতিবৃষ্টি আর উজানের ঢলে আবারও বাড়ছে নদ নদীর পানি। নগরীর উপশহর পায়রা, যতরপুর সহ বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। কুড়িগ্রামে নদ নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি। বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে থাকায় ঘরে ফিরতে পারছে না বানভাসীরা। ২ সপ্তাহ ধরে নিম্নাঞ্চলের ৫৫ ইউনিয়নের ৪ শতাধিক গ্রামে ২ লাখ মানুষ বন্যা কবলিত। লালমনিরহাটের আদিতমারিতে তিস্তা নদীর উপর নির্মিত বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বুধবার রাতে হঠাৎ বাঁধে ভাঙন ও ধস দেখা দেয়। কিছু বুঝে ওঠার আগেই ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়তে শুরু করে। প্রতিবেশীদের সহায়তায় শেষ সম্বল নিয়ে অন্যত্র সরে যায় বাসিন্দারা। ৫টি পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাস্তাতে আসি চুলে বুলে কিছুই নেই, এখন ভাত দেখামো তারও বুদ্ধি নেই। এই সরকার দৌড়ে দৌড়ি করতে করতে এদিকে না ভাত দিচ্ছি, বাদাম মশেছি, ভাত খাবার সবাই পাই নাই। এখানে এখন দ্রুতভাবে কাজ যে অবস্থা আসিয়ে এখন ফেলা হবে। এখানে বগুড়ায় যমুনা নদীতে পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার উপরে। সদর, সোনাতলা ও সারিয়াকান্দিতে পানিবন্দী প্রায় ২১,০০০ পরিবার। বন্ধ ঘোষণা করা হয়েছে ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান। ডুবে গেছে ২,১২৭ হেক্টর জমির ফসল। চলাফেরা কষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছিল, পরে তো মনে করেন যে পানি হয়েছে, আমরা যাচ্ছি না। সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। জেলার ৫ উপজেলার ৩৪টি ইউনিয়নের মানুষ পানিবন্দী। বেশি কষ্টে শাহজাদপুর, চৌহালি, সদর, বেলকুচি ও কাজীপুরের দুর্গতরা। রাস্তাঘাট সব তোলা গেছে, আমার খুব অসুবিধা আছে। সকাল পানির মধ্যে ঘরের মধ্যে থাকা যায় না, সব বাড়িতেই পানি। টাঙ্গাইলে সব নদীর পানি কমতে শুরু করলেও যমুনা, ঝিনাই, ধলেশ্বরীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি কমার সাথে তীব্র হয়েছে নদী ভাঙন। ভুয়াপুর ও বাসাইল উপজেলার শতাধিক গ্রামের ঘরবাড়ি, হাটবাজার, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে গেছে। গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে। ফুলছড়ির ভাষারপাড়া, কঞ্জিপাড়া, ছাতারকান্দি সহ ৬টি গ্রামের ঘরবাড়ি এখনও পানির নিচে। অনেকে গবাদি পশু ও আসবাব নিয়ে নৌকায় বা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। সমর ইসলাম, ২১শে টেলিভিশন। দর্শক, সিলেট থেকে সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী ওয়েস খসরু। খসরু, বন্যা পরিস্থিতির এখনকার খবর আমাদের জানান। সিলেটে আসলে গত আজ সকাল পর্যন্ত যে ২৪ ঘন্টায় বৃষ্টিপাত ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই কারণে সিলেটে এই মুহূর্তে পানি বেড়েছিল এবং সিলেটে পানি বাড়ার কারণে আসলে এই একটি আশঙ্কা ছিল যে উজানের ঢল নামতে পারে, কিন্তু উজানের ঢল তেমনটি নামেনি। এটি হচ্ছে স্বস্তির বিষয়। আজকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে এবং বিকেলে আসলে বৃষ্টিপাত কম হয়েছে। তবে সিলেটে এই মুহূর্তে আসলে আমি আছি যে সুরমা নদী তীরে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীতে প্রবল ঢল রয়েছে এবং উজানের ঢল নামছে। সিলেটের নিম্নাঞ্চলে যে প্লাবিত রয়েছে এবং সিলেটের বিশেষ করে কুশিয়ারা উভয়টা যে এলাকা, সেটি হচ্ছে যে উসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথ, এই উপজেলাগুলিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং
আসলে কুশিয়া সুরমা অববাহিকার যে অঞ্চলগুলো আছে সেখানে আসলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় রয়েছে। সুতরাং যেহেতু বৃষ্টির উপর নির্ভর করে, বৃষ্টি হলেই আসলে এই এলাকার মানুষের মধ্যে সংখ্যা শুরু হয় এবং বৃষ্টিপাত যেহেতু আছে, আবহাওয়া অধিদপ্তর আমাদের জানিয়েছেন যে আগামী 3 দিন সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এই কারণে সিলেটের নদ নদী এবং বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন যে সিলেটে এই মুহূর্তে আসলে সিলেটের কানাইঘাট এবং যেটি সুরমার কানাইঘাট এবং কুশিয়ারার অমলশীত এবং যেটি হচ্ছে ফেলসুগন এলাকায় আসলে এই মুহূর্তে পানি বিপদসীমার উপরে রয়েছে। সুতরাং যে বিষয়টি যেন জল নামলে সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে, নতুবা সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানিয়েছেন। আর কি এই ছিল আমার কাছে সিলেটের বন্যার সর্বশেষ খবর। খসরু, আপনাকে ধন্যবাদ। এদিকে কক্সবাজারে ভারী বর্ষণে পৃথক পাহাড় ধসের ঘটনায় শিশুসহ 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায় ভোরের দিকে শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ায় বসত ঘরে পাহাড় ধসে পড়ে। এতে জমিলা বেগম নামে এক গৃহবধূ গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জমিলা। একই এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। সে সময় বাড়ির দেয়াল চাপা পড়ে হাসান নামে 10 বছরের শিশু মারা যায়। সদরের শিল্প এলাকায় পাহাড় ধসে মারা যান এক নারী। রাজস্ব কর্মকর্তা এনামুল হকের বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে ফেনীতে। শুধু সোনাগাজীতেই রয়েছে তার প্রায় 100 কোটি টাকার সম্পদ। পৈতৃক বাড়ি সদর ইউনিয়নের মনগাজী হলেও নতুন করে বাড়ি করেছেন সোনাগাজী পৌরসভা এলাকার তুলাতলিতে। চারপাশে বাউন্ডারি করা বিশাল জায়গা জুড়ে বহুতল ভবন করেছেন 4টি। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। সিলেটের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার এনামুল হকের সম্পত্তির ফিরিস্তি দেখে অবাক তার নিজ জেলা ফেনীর মানুষ। শুধু সোনাগাজীতে মিলেছে প্রায় 100 কোটি টাকার সম্পদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুদক মামলা করার পর এলাকায় তোলপাড় চলছে। সোনাগাজী পৌর এলাকায় একই বাউন্ডারির ভেতর 4টি বহুতলা ভবনের একটি 5 তলা, 2টি 3 তলা ও একটি দ্বিতল বিশিষ্ট। 3 তলা ভবনটি মেয়েকে দান করেছেন। বাড়ির কেয়ারটেকার জানান এসব সম্পত্তি দেখাশোনা করেন এনামুলের ভগ্নিপতি শরীফ। তবে শরীফ কথা বলতে রাজি হননি। কাস্টম অফিসার নাম উনি এটা ক্রয় করছিল। সম্পূর্ণ অবৈধ ঘুষ বাণিজ্য, যেহেতু একজন মানুষ ব্যক্তি চাকরি করে কয় টাকা পায়। কোর্ট বিল্ডিং এ আছে, আরো বিভিন্ন জায়গায় আছে, চিটাং আছে, ঢাকা আছে, বিভিন্ন জায়গায় তার কোটি কোটি টাকার সম্পদ সে জোয়াইছে, অবৈধ পয়সা দিয়ে জোয়াইছে। সোনাগাজীর হাজি স্ট্যান্ড এলাকায় 120 শতক জায়গা রয়েছে, মূল্য প্রায় 10 কোটি টাকা। এনামুলের মায়ের ভাষ্যমতে চর খন্দকার মৌজায় 120 শতাংশ জমি ছাড়াও খোয়াজ লামছেতে রয়েছে আরও 120 শতাংশ। আছে একাধিক পুকুর। টাকার ডকুমেন্ট আছে না, আপনি কত দিছে, নাই কত বিদেশি আলারা কত দিছে, দেশ আলারা কত দিছে, এগুলো কিছু উঁচুই খাইছে না, সেটা আঙ্গে বাই করছে। দুর্নীতির মাধ্যমে যে উনার অর্জিত সম্পদ দেখে আমরা অবাক, আমরা লজ্জিত, আমরা হতাশ, আমরা ক্ষুব্ধ। এদিকে আদালতের নির্দেশে রাজস্ব কর্মকর্তা এনামুল হকের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অবৈধ সম্পদ অর্জনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি ফেনীবাসীর। সমর ইসলাম, 21 টেলিভিশন। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। জনবল না থাকায় চালু হচ্ছে না পঞ্চগড়ের 250 শয্যার হাসপাতাল। অকেজো পড়ে আছে ভবন, সেবা বঞ্চিত রোগী। দেখছেন 21 দেশের সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ড্রেজার দিয়ে জমি কেটে পুকুর বানানোর সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিক নেতা নিহত হয়েছেন। পুলিশ জানায় গত 1 সপ্তাহ ধরে সিদ্ধেশ্বরী গ্রামের হাসান মিয়া ড্রেজার দিয়ে ধানের জমি কেটে পুকুর বানাচ্ছিলেন। বুধবার রাতে মাটি খননের সময় 3 শ্রমিক মাটি ধসে চাপা পড়ে। এ সময় আতিকুল ইসলাম নামে একজন বের হয়ে আসলেও তার ভাই দেলোয়ার ও চাচাতো ভাই মনসুর মাটির নিচে চাপা পড়ে। নিহতরা হলেন ময়মনসিংহ জেলার তারাকান্দা এলাকার দেলোয়ার এবং মনসুর আলী। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
প্রশাসনিক অনুমোদন আর প্রয়োজনীয় জনবল সংকটে চালু হচ্ছে না 250 শয্যার পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল। এখনও 100 শয্যা নিয়ে চললেও তাতেও রয়েছে চিকিৎসক সংকট। সেবাবঞ্চিত লাখো মানুষ, সরকারি ওষুধ ও খাবার না পাওয়ার অভিযোগ রয়েছে। পঞ্চগড় প্রতিনিধির প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতাল সীমান্ত ঘেঁষা এ অঞ্চলের 13 লাখ মানুষের সরকারি চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল। তাই 100 থেকে 250 শয্যায় পরিণত হলেও চিকিৎসা সেবায় আসেনি কোনো পরিবর্তন। কলেবর বাড়লেও সংকট জনবলের। প্রশাসনিক অনুমোদন সহ জনবল না পাওয়ায় অকিছু পড়ে আছে নবনির্মিত ভবনটিও। পুরনো কাঠামোর 100 শয্যা নিয়েও চললেও সেখানে রয়েছে চিকিৎসক সংকট। 37 জনের জায়গায় সেবা দিচ্ছেন 12 জন চিকিৎসক। এখানে শুধু অসুখ না, অসুখের সাথে অনেক আবেগ ইমোশন জড়িত থাকে। একজন বহির্বিভাগের চিকিৎসক হিসেবে 354 জন রোগী একদিনে দেখা একটু দুঃসাধ্য কাজ। হৃদরোগ, হাড়জোড়া, মেডিসিন সহ বেশ কয়েকটি বিভাগে চিকিৎসক না থাকায় ভোগান্তির শিকার এসব রোগে আক্রান্তরা। চিকিৎসক সংকটে বহির্বিভাগের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না সেবা। ডাক্তার তো এখানে কম দেখা যাচ্ছে, কিন্তু রোগীর সংখ্যা অনেক বেশি। দ্রুত হয়ে গেছে, বেশি জায়গায় লাইনে পাওয়া যায় না। এত লোক দেখা যাচ্ছে, সিরিয়ালে পাওয়া যায় না। আধা ঘন্টা হয়ে গেল, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল। দুর্ভোগের সীমা নেই ভর্তি হওয়া রোগীদেরও। হাসপাতালে বারান্দায় কোনো মতো জায়গা হলেও অভিযোগ রয়েছে খাবার ও ঔষধ না পাওয়ার। সকালে আমাকে নাস্তা দেওয়া হয়নি এবং আমাকে বলা হয়েছে যে 3 দিন অতিবাহিত না হলে খাবার পাওয়া যাবে না। সিভিল সার্জন সহ সংশ্লিষ্টরা বলছেন শূন্যপদ পূরণ সহ শিগগিরই পূর্ণাঙ্গ সেবা পাবেন রোগীরা। এই চিকিৎসকের ব্যাপারে আমরা আমাদের স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের সাংসদ রয়েছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, এই বিষয়টি সুনজরে আমরা এনেছি। তারাও তাদের দিক থেকে এই বিষয়টি নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এবং আমরা আশা করি অতি শীঘ্রই এই বিষয়টি আমাদের সফলকাম হতে। যে জটিলতাগুলো ছিল বা সীমাবদ্ধতা ছিল, সেটি পুরোটাই আমার মনে হয় যে সুসম্পন্ন হবে এবং মানুষ সেখান থেকে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্নিত চিকিৎসা সেবা পাবে। দ্রুত 250 শয্যার উপযোগী হাসপাতাল চালু সহ পর্যাপ্ত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি পঞ্চগড়বাসীর। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ 6 ডাকাতকে আটক করেছে পুলিশ। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তাদের আটকের কথা জানান পুলিশ সুপার তরিকুল ইসলাম। তিনি জানান, রাতে কাছিকাটা টোল প্লাজা এলাকায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এই সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে দেশীয় অস্ত্রসহ 6 ডাকাতকে আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান, তালাকাটার যন্ত্র, চাকু, লোহার রড, প্লেয়ার্স, স্ক্রুড্রাইভার, হ্যাকসো ব্লেড, ইউপিভিসি পাইপ, টর্চ লাইট, দড়ি ও ব্যাগ জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করা হয়েছে। জানাবো চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড থেকে 5 দালালকে আটক করা হয়েছে। তারা হচ্ছেন শাহাদাত হোসেন, সুজন সিংহ, গোলাম কিবরিয়া, আবুল কালাম ও আব্দুল আওয়াল। তারা চট্টগ্রামের বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি হওয়া রোগীদের ভুল বুঝিয়ে নির্ধারিত ল্যাবে নিয়ে হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায় করে তারা। এসব অভিযোগের ভিত্তিতে আনসার সদস্যরা তাদের মেডিসিন ওয়ার্ড থেকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। সরকারও কোটা সংস্কার চায়, জানালেন জনপ্রশাসন মন্ত্রী। রাস্তায় না নেমে আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান। উজানের ঢলে সিলেটে ফের বন্যা, উত্তরেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। কক্সবাজারে ভূমিধসে 3 মৃত্যু। ফেনী সোনাগাজীতেও রাজস্ব কর্মকর্তা এনামুলের অঢেল সম্পত্তি দেখে হতবাক স্থানীয়রা। ক্রোকের প্রক্রিয়া শুরু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে।
পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।